সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, কেমন আছেন? এই তো ভালো। ওকে, সো কালকে আমাদের হচ্ছে সিটি। তো আমাদের আমি রেকর্ডিং অন করেছি অলরেডি। ওকে, তো আমাদের সিটি নিয়ে প্রথমে কিছু কথা বলি, তারপরে হচ্ছে কি আমাদের আজকে জাস্ট আমরা ডিমান্ডের একটা পোর্শন পড়বো। এটা খুবই ছোট একটা পোর্শন, তো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। অনেক বড় টড় কিছু পড়বো না যে বুঝবো না, এমন কিছু না। এবং আর তার জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে এটার আমার একটা স্লাইড আমার প্রিপেয়ার করা আছে, এবং আমার রিকোয়েস্ট স্লাইড থেকে পড়েন না, বাট স্লাইডটা থেকে আইডিয়া নিয়েন যে কোনটা পরে কোন টপিকটা আসে। তো ওটা সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আমরা কোথা থেকে পড়বো বা আমাদের কোন কোন টপিকের উপর কোনটা। তো আমরা কালকে যে সিটিটা হবে, সিটি আনফরচুনেটলি আমি হচ্ছে সবসময় 20 মার্কসের সিটি নেই, 20 মার্কসের নাও রিজনটা আমি বলেছি। এই ক্ষেত্রে হচ্ছে নাম্বারের ফ্র্যাকশনটা বেশি থাকে, সো একটা স্টুডেন্ট হয়তো 18 প্লাস পেলেই তাকে 10 দিয়ে দেওয়া যায়, এরকম একটা মানে ইয়াতে ট্রেন হয়। আপনাদের বেনিফিটটা চিন্তা করে নেওয়া, আর যেহেতু 1 আওয়ারের সিটি হয়, তো 1 আওয়ারের সিটির আসলে 10 মার্কসের জাস্টিফিকেশন থাকে না, তো এটা আমি 20 মার্কসের নেই, 20টাকে 10-এ কনভার্ট করে দিব। আপনাদের সেট থাকবে, অর্থাৎ আমি সিটি কোশ্চেনটা সেট আকারে করে A B C এরকম 3টা সেট থাকে। তো এবং কলাম করে দিব, তো নিজের পড়াটা একটু নিজে পড়ে আসতে হবে, অন্য কোনো বন্ধু দেখে আসলে করে দিতে পারবে না। আর 10 প্রিন্সিপালস এর যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, তার মানে হচ্ছে এটা অফিসের পিসিতে আছে, আনফরচুনেটলি আমি ওটা এখান থেকে দিতে পারছি না। তবে আজকে আমি আপনাদেরকে একটা 10 প্রিন্সিপালের স্লাইড, 10 প্রিন্সিপালে কিছু কেস, 10 প্রিন্সিপালের স্লাইড বলতে ওটা বুঝাচ্ছি, 10 প্রিন্সিপালে কিছু কেস আমি আপনাদের সাথে নিজে আবার নতুন করে মেক করে আমি শেয়ার করে দিব, যাতে আপনাদের জন্য ইজিয়ার হয়, আপনি ওটা থেকে স্টাডি করতে পারেন। আর পড়াশোনার ব্যাপারে একটু এখন আমাদের এই কয় 7টা দিনে একটু সিরিয়াস হতেই হবে, যেহেতু আমাদের সামনে হচ্ছে মিড টার্ম চলে আসছে, নেক্সট উইকে মিড টার্ম শুরু হবে। আই নো আপনাদের অনেক কষ্ট হবে রোজা রেখে এক্সাম দিতে, সব এগুলো টিচাররাও বুঝে, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও ইনভিজিলেশন দিতে হয়, রেজাল্ট দিতে হয়। তাদের রেজাল্ট বলে একটা জিনিস থাকে, যেটা একটা খাতা আসে 3 দিনের মধ্যে দিয়ে দিতে হয়। এই জিনিসগুলো খুবই মানে ডিফিকাল্ট সবকিছু কমপ্লিট করা। তারপর আসলে সবার এন্ড থেকে একটা মানে এফোর্ট থাকে। তো আমি এটাকে বলবো যে এটাকে পজিটিভলি দেখবেন। আমি 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 এটাকে বলছি না যে মানে খুব গ্লোরিফাই করার জন্য বলছি না। আমি যখন মাস্টার্স এক্সাম দিয়েছি, মাস্টার্স মিনস হচ্ছে খুবই কঠিন, মানে মাস্টার্স আমার কত কঠিন ছিল আমি বুঝাতে পারি। আমার কাছে মাস্টার্স এক একটা পরীক্ষা আমি পড়তাম, আর মানে পড়া তো শেষ, জাস্ট রিভিশন দিতাম। আমার কাছে মনে হতো যে আমি আমার এসএসসি এইচএসসি, আমি এসএসসি এইচএসসি এর আগে অনেক পড়াশোনা করেছি। মানে আমার আহ এইচএসসি এর আগে আমার রুটিন ছিল সকাল ভোর 6টায় আমি ঘুম থেকে উঠতাম, রাত্রে 12টা 1টা পর্যন্ত সময় ঘুমাইতে যেতাম, এরকম। মানে জাস্ট স্রেফ 6 ঘন্টা ঘুমাবো, এরকম একটা ইয়া ছিল, রুটিন ছিল। এই যে পড়তাম, পড়ার একটা রুটিন ছিল, এবং সারাদিন পড়তাম। ওই যে যত পড়তাম আমার কাছে মনে হতো যে আমি আপনার হচ্ছে আমার মাস্টার্স এর এক একটা এক্সামের আগে আমি তার থেকে বেশি পড়েছি। আমার অনার্স লাইফে যা পড়ি না, আমি তার থেকে বেশি পড়াশোনা বাবাকে থট দিতে হচ্ছে। অথচ আমার মাস্টার্স এক্সাম পুরোটাই ছিল এরকম একটা রোজার মধ্যে, এবং ওই সময় রোজা ছিল হচ্ছে আপনার সামারে। তো কি যে প্যাথেটিক অবস্থা, আপনি চিন্তা করেন তখন রোজা ছিল হচ্ছে মে জুনে, এরকম জুন মাসে রোজা রেখে জুন মাসে এক্সাম দিচ্ছে। আমাদের এক্সাম হতো 4 ঘন্টা, ফাইনাল এক্সাম কিভাবে যে দিয়েছে আল্লাহ, মানে আল্লাহ হেফাজত করছেন, এছাড়া আর কিছুই বলার নেই। আদারওয়াইজ দিতে পারতাম না। এরকমই হয়েছিল। 25 না 26 রোজার সময় পরীক্ষা শেষ হলো, হলে কেউ ছিল না, হলে শুধু আমাদের ডিপার্টমেন্টে আমরা এরকম 4-5 জন আমরা বান্ধবী ছিলাম, আর সবাই চলে গেছে, এরকম অবস্থা। তো অনেকেই এই জিনিসটা ফেস করে। হোল ওয়ার্ল্ডে অ্যাজ এ মুসলিম আমরা অনেকেই রোজা রেখে অনেক কিছু করি, তো এটাকে পজিটিভলি দেখবেন। এন্ড এই অনুযায়ী চেষ্টা করবেন, এটা সবারই, এটা পার্ট অফ লাইফ। আপনি যখন জব সেক্টরে যাবেন তখনও দেখবেন যে রামাদান আপনাকে অনেক কাজ করতে চাই। এই রামাদানে আমরা যখন অফিসে যাই, ভোর সেহরি পরে ঘুমাই না, একবারে ধরেন বাসায় আসতে আসতে ইফতারের আধা ঘন্টা আগে আসি, কাজ করছি, তাও এই একই অবস্থা। মানে সবাই ভাবে টিচিং জবটা খুব মজা নেই, সেই জবেও তো আমাদের এইভাবেই করতে হচ্ছে, মজা নেই। তো সবাই কষ্ট করে, এটাই আমরা মেনে নিয়ে আমরা আসলে কাজ করব। এটাই বলতে চাচ্ছিলাম। তো কালকে যেটা হচ্ছে যে আমাদের সিটিতে আমি যেহেতু বলছি যে 20 মার্কসের নিব, 20 মার্কসের নিলে আমার সাধারণত 3টা কোশ্চেন থাকে। একটা হচ্ছে 8 মার্কস, আর বাকি দুটো হচ্ছে কি 4 4, সরি হ্যাঁ, 6 6, 6 6 12, হ্যাঁ। একটা হচ্ছে 8 মার্কসের, আর একটা হচ্ছে 6 6 এরকম মার্কসের থাকে। তো একটা কেস থেকে কোশ্চেন আসবে, একটা হচ্ছে গিয়ে আপনার 10 প্রিন্সিপাল, একটা কেস থেকে কোশ্চেন আসবে, একটা ডেফিনেশন টাইপের কোশ্চেন থাকবে,
আর একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, বা আপনার হচ্ছে ওটা নাম কি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, যে কোনো এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর ডিমান্ড থেকে আমরা খুব অল্প কিছু অংশ কোশ্চেন করব, যেহেতু ডিমান্ড আমরা কেবল শুরু করেছি, এটার কারণে ডিমান্ডের হয়তো বেসিক কোশ্চেনটা থাকতে পারে, যে ডিমান্ড কি বা ডিমান্ডের স্টাডিটা কিভাবে করতে হবে এটা। আচ্ছা, তো আমরা একটু আমাদের বই দেখে নিই আগে, আমাদের কোথা থেকে আমরা হচ্ছে ডিমান্ডের চ্যাপ্টারটা পড়াচ্ছি, এবং হচ্ছে গিয়ে আমাদের মানে কোন পেজে আছে মেইনলি এটা। তার আগে আমি একটু চ্যাপ্টার 1-2টাও একটু দেখাই দিই, যেহেতু এটা আজকে অনলাইন ক্লাসে আছে। চ্যাপ্টার 1-এর আমরা একটু দেখেন 10 প্রিন্সিপালের, যে বলছিলাম যে কালকে ডেফিনেশন গুলো আসতে পারে, দেখবেন যে প্রত্যেকটা প্রিন্সিপালের পাশে কিন্তু ছোট ছোট করে ডেফিনেশন গুলো দেওয়া আছে। আমাদের যে রেফারেন্স বইটা আছে, আমি কিন্তু সেটাই ওপেন করেছি, ম্যানকিউ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স, দুইটা বই প্রথম পোর্শনটা একই রকম। তো এই যে দেখেন স্কার্সিটি ডেফিনেশন, ইকোনমিক্স এর ডেফিনেশন, তারপরে হচ্ছে যেমন এরপরে বলেছিলাম অপরচুনিটি কস্ট, ওটা ডেফিনেশনও দেখবেন যে অপরচুনিটি কস্টের যে প্যাসেজ যেটা সেটার পরে দেওয়া আছে, অপরচুনিটি কস্টের যে প্যাসেজ সেটার পরে হচ্ছে ওটা ডেফিনেশন দেওয়া আছে, বা রেশনাল পিপলের ডেফিনেশন দেওয়া আছে, বা ইনসেন্টিভ যখন পড়ছি ইনসেন্টিভের ডেফিনেশন দেওয়া আছে। এভাবে আমরা যেটা হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে কিন্তু ডেফিনেশন গুলো দেওয়া থাকবে। আমরা যদি চ্যাপ্টার 2-এ যাই, সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের পড়ার এটাই হচ্ছে গিয়ে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম আর হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। কালকে ক্লাস আমি বারবার বলছিলাম যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা পড়লেই হয়ে যাবে, এবং সার্কুলার ফ্লো ডায়াগ্রামের পাশে দেখবেন যে এই যে ফিগার 1 যেটা, সেটা হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এটার পাশে কিন্তু মোটামুটি ডায়াগ্রামটা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। আমি ডায়াগ্রামের বর্ণনাটা কেমন, এই ডায়াগ্রামটা দেখে জাস্ট নিজে নিজে বর্ণনা দিবেন, যে এখানে লেটস হাউস হোল্ড কি করছে, ফার্মস কি করছে, হাউস হোল্ড যে স্পেন্ড করছে করে গুডস এন্ড সার্ভিস কিনে আনছে, এই স্পেন্ডিং এর জন্য তার ইনকাম দরকার হচ্ছে, সো সে তার ল্যান্ড লেবার ক্যাপিটাল সেল করলো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিনে নিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল করলো, এটার কারণে সে ইনকাম পেলো ওয়েজ রেন্ট প্রফিট আকারে। এইভাবে করে মানে বর্ণনাটা দিলে হয়ে যাবে। আল আমিন হ্যান্ড রেজ করেছেন, বলেন ম্যাম, কোশ্চেন কোন দিকে। ডায়াগ্রামটা যদি আরেকবার একটু শর্ট করে বুঝিয়ে দিতেন তাহলে বেটার। ডায়াগ্রামের ক্লাসটা আমার একটা রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, আপনি একটু ওইটা দেখেন। আজকে যদি আমি ওটা করতে যাই, তাহলে আমার যেটা হবে যে আমি সময় পাবো না, মানে আমি ওকে ডিমান্ড ম্যাম। করার সময় পাবো না। তো রেকর্ডেড ভার্সন ক্লাসে আছে, না হলে আমি যদি না থাকে আজকে একটু চেক করে আমাকে বলেন, আমার এটা রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, সার্কুলার ফ্লো ডায়াগ্রামে অনেকগুলো রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, আমি দরকার হলে দিব, ওটা দেখে নিতে পারবেন। এই ওকে ম্যাম। ম্যানকিউর বই পড়িয়েছি, তো ওটাও সমস্যা হবে না। তো সার্কুলার ফ্লো ডায়াগ্রামটার বর্ণনাটা শর্টকাটে হচ্ছে কি, যে লেফট সাইডে দেওয়া আছে। এছাড়া আমি বলেছিলাম যে এটার আগের যে প্যাসেজ যেটা, যে আওয়ার আওয়ার ফার্স্ট মডেল দি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এখানেও বর্ণনাটা দেওয়া আছে। বর্ণনাটা খুবই বেসিক বর্ণনা দিবেন, অর্থাৎ একদমই কনসেপচুয়াল অংশ থেকে, অর্থাৎ হাউস হোল্ড কি করছে, ফার্মস কি করছে, এইভাবে করে বর্ণনাগুলো দিলেই হবে। আচ্ছা, এটা কোশ্চেন আসে। আচ্ছা, প্রিন্সিপাল গুলো পড়বেন কিনা, প্রিন্সিপাল গুলো আমি বারবারই বলছি, এটা আবার শোনেন, এটা ইন পার্সন ক্লাসে বারবার ক্লিয়ার করেছি। 10 প্রিন্সিপাল যেটা আছে, 10টা প্রিন্সিপাল, যেমন আমরা এখনই দেখছিলাম, সেখানে দেখতে পাচ্ছিলেন কিনা যে প্রিন্সিপাল গুলো দেখতে পাচ্ছিলেন কিনা, যে হাউ পিপল মেক ডিসিশন, এটা আন্ডার ধরেন যে 4টা প্রিন্সিপাল ছিল। এই যে প্রিন্সিপাল 1, পিপল ফেসেস ট্রেড অফ, বা দেন হচ্ছে প্রিন্সিপাল 2, রেশনাল পিপল, সরি, প্রিন্সিপাল 2 যেটা ছিল অপরচুনিটি কস্টের উপর, যেটা কস্ট অফ সামথিং সামথিং ইজ হোয়াট ইউ গিভ আউট টু গেট ইট। এই যে এরকম এই প্রিন্সিপাল গুলো প্রত্যেকটাই, মানে প্রথম 10টা প্রিন্সিপালই আমার এটা মনে রাখতে হবে। এই স্টেটমেন্ট গুলো পড়বেন, কিন্তু প্রথম যে 4টা প্রিন্সিপাল আছে, যে হাউ পিপল মেক ডিসিশন এর আন্ডারে যে 4টা প্রিন্সিপাল আছে, সেই 4টা প্রিন্সিপাল হচ্ছে আমরা ওখান থেকে আমি কেস স্টাডি বেস কোশ্চেন করবো, এইভাবে লিখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে বিষয়টা, জি বুঝতে ম্যাম। পেরেছেন? কেস বেস কোশ্চেন যেটা করবো, সেটা শুধু প্রথম 4টা প্রিন্সিপালের জন্য। ওখানে প্রিন্সিপাল গুলো শুধু পড়লেই হবে না, প্রিন্সিপাল একটু বুঝতেও হবে, এবং এটার জন্য নোটও করতে বলছে, বলছে যে রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন, এরকম দুটো এক্সাম্পল নিজে রেডি করে রাখবেন, যাতে আমি কোশ্চেন করলে দিতে পারি। দুইটা, একটাও চাই অনেক সময়, একটা হলে তো একটা, দুইটা হলে দুইটা, এভাবে করবেন। আচ্ছা, সার্কুলার ফ্লো ডায়াগ্রামে সাধারণত ছবিটাই চাই, ছবিটার সাথে এই বর্ণনাটা চাই। বর্ণনাটা চাইলে নিজের মতো করে বর্ণনাটা এমন না যে বইয়েরটাই হুবহু দিতে হবে। তারপরে বলে যে বইয়ে হাউস হোল্ড কে ধরে প্রথমে বর্ণনা দিয়েছে, দেন ফার্ম, এই একই কথাই বলছে যে হাউস হোল্ড কি কি করছে,
যে গুডস এন্ড সার্ভিস কনজিউম করছে, এটার জন্য তার স্পেন্ড করতে হচ্ছে, দেন হচ্ছে ওনস দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সো দে সেল ইট টু দিস মার্কেট, সেখান থেকে তার ইনকাম পাচ্ছে, এটা শেষ হাউস হোল্ডের কাজ। তাহলে আরেকটা প্যাসেজে ফার্ম কি কাজ করছে এটা এক্সপ্লেন করলেই সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এক্সপ্লেন করা হয়েছে। এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনি ছবিটা আঁকতে পারেন কিনা, ডায়াগ্রামের সার্কুলারটা দেখাতে পারেন কিনা, পানি ফ্লো, গুডস এর ফ্লো এটা দেখাতে পারেন কিনা, এবং আপনার জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং কতটুকু, এটার উপর বেসিস করে মার্কস দেওয়া হয়। হ্যাঁ, পিপিএফ এর কোশ্চেন কিভাবে করবো বলে দিয়েছে। সেকেন্ড কোশ্চেন আসতে পারে হচ্ছে পিপিএফ থেকে। সো ডিরেক্ট পিপিএফ কি, একটা ছবি পিপিএফ আঁকতে বলতে পারি, এরকম একটা ছবিও, এরকম একটা কোশ্চেনও দিতে পারি। অথবা ওই যে লাস্ট ক্লাস আমরা যেটা করলাম যে আমরা একটা টেবিল দিতে পারি, টেবিল থেকে বলতে পারি যে তুমি একটা পিপিএফ আঁকো, এক্স এক্সিস এই প্রোডাক্ট দাও, ওয়াই এক্সিস এই প্রোডাক্ট দাও। তারপরে বলতে পারি ধরেন এ থেকে ই পয়েন্টে চলে গেলাম, যেমন এই ছবিটা দেখে বলতেছে এ থেকে ই পয়েন্টে গেলাম, তাহলে আমার অপরচুনিটি কস্ট কি হইলো, এরকম একটা প্রশ্ন করতে পারি। এক্ষেত্রে এরকম কোশ্চেন করলে আরো সহজ হয়ে যায়, কারণ আমাদের সবই দেওয়া থাকে, এভাবে আমরা করব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে যেটা সাধারণত ফল করে সেটাকে আমরা বলি হচ্ছে উনি হচ্ছে ওইটাই অপরচুনিটি কস্ট, ওটা আমরা গিভ আপ করছি। আর যেটা ইনক্রিজ করে ওটাই আমরা হচ্ছে গেটিং, মানে গেট ইট, মানে যেটা আমরা পাচ্ছি যে প্রোডাক্টটা, সেটা আমরা বুঝে নিই। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 3টা আমরা পড়ি না, চ্যাপ্টার 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কাইন্ড অফ আমাদের আমরা যখন ইনশাআল্লাহ যদি ইকোনমিক্স মেজর নেন, ইকোনমিক্স মেজরে আপনি এটা পড়বেন, অথবা আপনাদের ওপেন ইলেকটিভের কিছু কোর্সও লাগবে। এছাড়া একটা জিনিস মনে রাখবেন, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোর্স, বিকজ এই কোর্স গুলো হচ্ছে আপনার মোটামুটি 200 লেভেলের প্রত্যেকটা কোর্সের প্রিরিকুইজিট। এই কারণে প্রিরিকুইজিট সেই কোর্স গুলোকে করা হয় যেটার আন্ডারস্ট্যান্ডিং আপনার নেক্সট কোর্স গুলোতে কাজে লাগবে। সো এই যে ইকোনমিক্স কিভাবে কাজ করে, ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটি দ্যাট ইজ মাইক্রো, অল ওভার ইকোনমিক অ্যাক্টিভিটিস দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। সো ইটস অ্যাকচুয়ালি রিলেটেড উইথ মার্কেটিং, ফাইন্যান্স সবকিছু। এবং ইকোনমিক্স হচ্ছে মাদার সাবজেক্ট, যেখান থেকে মার্কেটিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, ফাইন্যান্স বলেন, এগুলো আসছে। তো বেসিকটা না জানলে ওগুলোর লার্নিংটা তো আপনাদের অসুবিধা হবে। দেখবেন যে আমি অনেক কিছু পড়িয়েছি যেটা আপনারা ইন্ট্রো টু বিজনেস এ পড়েছেন, কিন্তু ইন্ট্রো টু বিজনেস অনেক ওয়াইডার ফর্মে আমরা এখানে পড়েছি। যেমন ধরেন লেটস সে আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথাই বলতে হয়, যত কত শর্টে পড়েছে, বাট এখানে কিন্তু আমরা অনেক বেশি লার্ন করেছি। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স আমরা পড়ি। তো এই কারণে আমি বলতে চাচ্ছিলাম যে যখনই আপনারা স্টাডি করবেন, চেষ্টা করবেন হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যে আপনারা একটু কনসেপ্টটা মনে রাখতে, কারণ এই কনসেপ্ট গুলোই আপনাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, মানে কাজে লাগাটা কি মানে বেশ ভালোভাবে আপনাদের কাজে লাগবে। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চ্যাপ্টার 4-এ। আমি একটু বইটা দেখাই, আমি স্লাইডে চলে যাব, কারণ আমি ছবি আঁকবো আজকে আমরা। তো এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে কি ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে। এই চ্যাপ্টারের কোর টপিকই হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, এবং এটা এমন একটা চ্যাপ্টার যে যদি আমাকে বলা হয় যে মিড টার্মে একটা চ্যাপ্টার উপরে কোশ্চেন করেন, আমি বলবো যে ঠিক আছে আমি ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে কোশ্চেন করবো। মানে এই চ্যাপ্টার উপরে কোশ্চেন করলেই মানে মিড টার্মের কোশ্চেন করে ফেলা যাবে, অর্থাৎ 30 মার্কস এর কোশ্চেন করা যায়। এটা এতটা মানে ডেপথ একটা চ্যাপ্টার। তো আমি সাজেস্ট করবো যে চ্যাপ্টারটা একটু ভালোভাবে যাতে আমাদের লার্নিংটা ভালোভাবে হয়, আমরা একটু পড়ার সময় কেয়ারফুলি পড়ি, একটু লার্নিংটা যাতে আমাদের ইনডেপথ হয়, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, তো আমরা ডিমান্ডে চলে যাই। ডিমান্ডে আমরা কি দেখবো, যে আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি ডিমান্ড কি। আমরা দেখেছি যে when we have the willingness and ability to purchase the goods and services at different prices, এটাকে আমরা বলেছি ডিমান্ড। দেন ডিমান্ড স্কেজুয়াল বা ডিমান্ড কার্ভ, যেটা সেটাও দেখেছিলাম যে ডিমান্ড কার্ভটাকে, যে এখানে এক্স এক্সিসে আমরা কোয়ান্টিটি ডিমান্ড নিচ্ছিলাম আর ওয়াই এক্সিসে প্রাইস নিচ্ছিলাম, দেন একটা নিচের দিকে যাচ্ছে, তো এই কার্ভটার নাম দিয়েছি আমরা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। ডাউনওয়ার্ড স্লোপিং বললে বুঝি যে যে কার্ভটা নেগেটিভ রিলেশনশিপ আছে, আজকে আমরা ওটা এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। তো নেগেটিভ রিলেশনশিপ আছে, তো এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ দেখেছিলাম, ওইটা হচ্ছে ডিমান্ড কার্ভ। তো দেন ওখান থেকে আমরা ল অফ ডিমান্ডেও আসছিলাম, তারপর আমি এটাকে আরেকবার বলবো। তো যাই হোক, এই ডিমান্ড এবং ল অফ ডিমান্ড এই দুটো যখন আমরা স্টাডি করেছি, আমরা দুটো ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে প্রায় আমরা ছবি এঁকেছিলাম। ক্লাস আমরা যখন পড়েছিলাম আমরা ওখানে ছবি এঁকেছিলাম। তা আমার কিন্তু এই কথাটা বারবারই বলা ছিল যে আমরা যদি পড়ার ক্ষেত্রে কোনো কারণে ছবি আঁকি, তাহলে হচ্ছে আমরা কিন্তু অ্যান্সার করার সময় আমরা ছবি দিব। যেমন ধরেন আমি যদি কালকেই কোশ্চেন করি যে হোয়াট ইজ ল অফ ডিমান্ড বা ডিফাইন ল অফ ডিমান্ড, তার মানে কিন্তু ল অফ ডিমান্ড যেহেতু বলেছে এটার সাথে আমি ছবি এঁকেছি, তার মানে কিন্তু ফাইনালেও কোশ্চেনটা করার মানে অ্যান্সারটা করার সময় ছবি আঁকবো।
তো এইটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা একটু দেখি আমি কেন বইটা ওপেন করলাম। এটা বইয়ের হচ্ছে 68 নাম্বার পেজে আছে, বা এত কিছু না বুঝলেও চ্যাপ্টার 4 ওপেন করবেন। চ্যাপ্টার 4 এর 4.2 সেকশন, যেটা আবারও বলছি 4.2 সেকশনে আমাদের ডিমান্ড আছে। যাদের কাছে বই আছে এখনই মার্ক করে ফেলেন। 4.2 সেকশন আছে, ওখানে ডিমান্ড আছে। এবং এই পাশে দরকার একটু পেন্সিল দিয়ে লিখে রাখেন বইয়ের ভিতরে। আমরা ডিমান্ড থেকে পড়বো হচ্ছে ডিমান্ড, মানে যেটা যেটা আমার পড়তেই হবে, পরীক্ষা আসবে। ডিমান্ড, ডিমান্ড কার্ভ, যেটা এমনি চলে আসবে, আমরা ওই যে ছবি আঁকার জন্য করবো, এই জন্য ডিমান্ড কার্ভ বললাম। ডিমান্ড, ডিমান্ড কার্ভ, ল অফ ডিমান্ড। আর একটা টপিক পড়বো যেটার নাম হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ, অর্থাৎ আমরা দেখবো যে ডিমান্ডের পরিবর্তন হয়। হ্যাঁ, এটাও আসবো। শিফট ইন ডিমান্ড কার্ভ, যেটা হচ্ছে 4.2 এর সি সেকশন, বা যদি এত মনে না থাকে বইয়ের ফিগার 3, চ্যাপ্টার 4 এর ফিগার 3 তে এই শিফট ইন ডিমান্ড নিয়ে আলোচনা করা আছে। শিফট ইন ডিমান্ডটাই আজকে আমরা ক্লাসে পড়বো। তো শিফট ইন ডিমান্ডটাও প্রশ্ন থাকবে। ঠিক একইভাবে যখন সাপ্লাই যাব, সাপ্লাই পড়বো, সাপ্লাই কার্ভ পড়বো, ল অফ সাপ্লাই পড়বো, শিফট ইন সাপ্লাই পড়বো। সাপ্লাই শিফটিং গুলো যেটা হচ্ছে সেটা নিয়েও আমরা কিন্তু পড়বো। আচ্ছা, আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি একটু স্লাইডটা ওপেন করে নিই। তো শিফট এন্ড সাপ্লাই উপর তো বইয়ে ওই যে পেজ নাম্বারটার মধ্যে ওটা আপনারা লিখে ফেলেন। পেজ নাম্বারে লিখে রাখলে যেটা হবে, যে তার মনে থাকবে যে আমি এখান থেকে পড়বো। তাহলে আবারও যাচ্ছি যে ডিমান্ডে আমরা কি ছিলাম, যে ডিমান্ড যখন আমরা পড়ছিলাম ওখানে আমরা দেখছিলাম যে আচ্ছা একটা মিনিট ওপেন করি। আচ্ছা, আমি যেহেতু একটা ফাইল ওপেন করছি, ইন দ্য মিনটা আপনাদের কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক মি। কোশ্চেন আছে কোনো? ম্যাম কেস কয়টা আসতে পারে? কেস দিলে একটাই দিব। আর যদি মানে অপশন দিই সেক্ষেত্রে একটা কেসের অপশন আর একটা কেস থাকবে, এরকম হবে। আচ্ছা, একটা কেসের মধ্যে কি 4টা ডেফিনেশন আসতে পারে, 4টা কিংবা 5টা? না, কেসের মধ্যে কোনো ডেফিনেশন থাকবে না। কেস বলতে আপনার একটা প্রিন্সিপালকে এক্সপ্লেন করতে হতে পারে, আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশন কয়টা দিতে হবে। এক্সপ্লেন করবো? একটা এক্সপ্লেন করবো নাকি না, 2টা 3টা আমি এক্সপ্লেন করবো? মানে হ্যাঁ, আমি ওটা বলে দিব। মানে আপনি হয়তো আমার কোশ্চেনটা বুঝেন নাই। মানে কোশ্চেনে দেখা যাবে যে আমি বলে দিব যে কয়টা এক্সাম্পল দিবেন, এরকম বলে দিব। যদি আমি কোনো কিছু মেনশন না করি তাহলে একটা এক্সাম্পল দিলেই হবে। তবে মোস্ট অফ দ্য কেসেস আমি দুইটা এক্সাম্পল চাই, যেহেতু এটা সেমি ব্রড টাইপের কোশ্চেন হয়। বুঝতে আচ্ছা। পেরেছেন? দুইটা হ্যাঁ মানে ম্যাম। ধরেন আমি একটা কেস দিলাম, ওই যে সেদিন ক্লাসে লিখালাম না, ওরকম একটা কেস দিলাম, ছোট্ট 2-3টা লাইনের কথা। ওখান থেকে আপনার বুঝতে হবে কোন প্রিন্সিপাল। তারপরে হয়তো আমি বললাম যে এক্সপ্লেন মোর উইথ টু রিয়েল লাইফ এক্সাম্পল। তখন আপনি প্রিন্সিপালটা কি বুঝেন? কারণ অপরচুনিটি কস্ট দিচ্ছেন, কারণ অপরচুনিটি কস্ট বলতে আপনি বুঝেন যে আপনি যে ছেড়ে দিচ্ছেন সেটাকে আপনি অপরচুনিটি। আপনি বললেন যে হোয়াট উই গিভ আপ টু গেট সামথিং, দ্যাটস কল অপরচুনিটি কস্ট, তো ওটা বললেন। হ্যাঁ, ওটা বলার পর আপনি যেটা করলেন সেটা হচ্ছে গিয়ে যে, ওটা বলার পর আপনি যেটা করলেন যে আপনি যে এই যে মানে আপনি যে গিভ আপ করছেন এটা আপনি বললেন, এটাই হচ্ছে গিয়ে আপনার এক্সপ্লানেশনটা। আপনি দুটা প্রিন্সিপাল দিয়ে দিয়ে দিবেন, এটাই। এছাড়া তেমন কোনো কিছু না। আচ্ছা, আরেকটা কোন আসছে পিডিএফ ভার্সনটা। আমি হচ্ছে পিডিএফ ভার্সনটা অনলাইন ক্লাসে যদি এটা রেকর্ড হচ্ছে, আমি আসলে পছন্দ করি স্টুডেন্টরা হার্ড কপি দেখে বই পড়লে। তো শুধুমাত্র আমি একটা জিনিসই শেয়ার করি না স্টুডেন্টদের সাথে, এই বইয়ের পিডিএফটা। এটা এটার কারণটা আমি বলে দিলাম। বই পিডিএফ দিলে আর একদম বই কিনবেন না আপনারা, আমি এটা খুব ভালো মতো জানি। আচ্ছা, আমার একটা ফোন আসতেছে, আমাকে একটু অ্যালাউ করেন, আমি একটু ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি যেটা বলছিলাম যে আমি সরি, আমি হচ্ছে এটা নিয়ে আমি জানি আপনারা অনেক কথাবার্তা ম্যাডাম বই দেয় না। আমি কেন বই দেন আমি রিজনটাও বললাম। কারণ এই যুগে আপনাদেরকে যদি মোবাইল ফোনের মধ্যে আরো বেশি ঢুকতে দেই, দেখা যাবে যে আপনারা বই স্লাইডটা ওপেন, মানে পিডিএফটা ওপেন করবেন সাথে সাথে, তো বাকি যা আছে সব ওপেন হয়ে যাবে, বাস। আসলে পড়াটা হয় না, মোবাইল ফোনে পড়া হয় না পিডিএফ ভার্সনে। এই জন্য আমি পিডিএফটা দিই না। পিডিএফটা অ্যাভেলেবল পাইতেও পারেন, কিন্তু বইটাও তো অ্যাভেলেবল। বইটা আপনাদের লাইব্রেরিতেই আছে, ওখান থেকে নিয়ে নেন। বই লাইব্রেরিতে আছে না? লাইব্রেরি থেকে পান নাই কেউ বই?
এই যে স্যার ম্যাডাম এতজন 64 স্টুডেন্টস আছেন, কেউ কি লাইব্রেরিতে জি মিস, গিয়েছেন? পেয়েছি। লাইব্রেরিতে জীবনে গিয়েছেন? ম্যাম বই গেছিলাম নেই। কিন্তু লাইব্রেরির বই পাওয়া যায় নাই। অবশ্যই গিয়েছি ম্যাম, বাট আমরা বই কিনে নিয়েছি। ভালো করেছেন মাশাআল্লাহ, খুবই ম্যাম খুশি বইটা হয়েছে, কিনে থ্যাংক নিয়েছি, ইউ। তবে কেনার আগে লাইব্রেরিতে গিয়েছিলাম, সেখানে বইটা নেই। বইটা ছিল না। আচ্ছা আমাকে একটু, আমি এটা একটা পোল নিব, নিয়ে আমাকে একটু জানাবেন, এটা আমি একটু আমার ডিপার্টমেন্টের থ্রুতে জানাবো। লাইব্রেরি এত কথা বলে অথচ বই এত অ্যাভেলেবল রাখে না। আচ্ছা আপনাদের আর একটা সুবিধার কথা একটু বলে দিই, আপনারা এটাও জানেন না হয়তো, আপনার যদি কোনো বইয়ের অনলাইন ভার্সন মানে এই যে সফট কপি দরকার হয়, এটা যদি লাইব্রেরিতে যে রিকোয়েজিশন দেন, ওদের যদি রিসোর্সে থাকে ওরা দিয়ে দিবে, অথবা ওরা এটা ডাউনলোড করে আপনাদেরকে এটা প্রোভাইড করে। আপনারা চাইলে এই সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। তো আপনাদের অনেক সময় দেখা যেতে পারে ধরেন অন্য কিছু বই দরকার হয়, তো সেটার ক্ষেত্রে আপনারা একটু অ্যাভেল করে নিন। আর বই যেহেতু কিনেছেন, আমি সত্যি অনেক গ্রেটফুল, একটু বইটা পড়েন। বইটা না পড়লে অনেক কিছু লার্ন করবেন। আর মানে আমরা মনে রাখবেন যে শেখাটা কখনো বৃথা যায় না, হ্যাঁ। এই জন্যই খুব ইয়া করি যে একটু বই কেনার জন্যই এত এত কসরত করতেছে। আমি দেখেন, আমাকে কোনোদিন দেখেন ক্লাসে বই ছাড়া আসেন, বই নিয়ে আসি, ওই মোটা বইটা সবসময় আমি নিয়ে আসি, যে না এই বইটা দেখে আমরা পড়বো। তা আমরা একটু ডিমান্ড কার্ভটার আবার ছবি আঁকছি। তো ডিমান্ড কার্ভ আমরা দেখেছিলাম হচ্ছে এরকম এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকেছিলাম, ক্লাসে হয়তো কেউ নোটিস করেন নাই, এই কারণে আমি এখন একটু আবার প্রপারলি আঁকার চেষ্টা করছি। খেয়াল করে দেখবেন যে আমি যখন ডিমান্ড কার্ভটা আঁকছিলাম, এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যায় এরকম স্লোপিং একটা কার্ভ আঁকছিলাম, নিচের দিকে যাওয়াটাকে আমরা বলি ডাউনওয়ার্ড স্লোপিং। তো আগে কিন্তু আমি দেখেন স্লোপটা এঁকেছি, লাস্ট ক্লাসে এটা দেখছিলাম অনেকে, মানে এরপরে কিন্তু প্রাইস এন্ড কোয়ান্টিটিটা বের করবো। তো এরপরে এখানে আমরা তিনটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিব, এখন আমি র্যান্ডম পয়েন্ট গুলো নিয়ে সেখান থেকে প্রাইস কোয়ান্টিটি, আগে যদি প্রাইস কোয়ান্টিটি বের করে নেন তাহলে যেটা হবে যে ছবিটা আঁকতে পারবেন না সুন্দর করে। তো আমরা দেন এখান থেকে র্যান্ডম তিনটা প্রাইস এন্ড কোয়ান্টিটি নিচ্ছি। তো আমি একটা ওপরের দিকে পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে আমি প্রাইস এবং কোয়ান্টিটি বের করে নিলাম। ঠিক একইভাবে দেন মিডল একটা পয়েন্ট নিলাম, সেখান থেকেও হচ্ছে গিয়ে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করে নিলাম। দেন থার্ড হচ্ছে একদমই নিচের দিকে একটা পয়েন্ট নিলাম, সেখানেও এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে আমি প্রাইস এবং কোয়ান্টিটিটা নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম যে শুরুতে আগে ডিমান্ড কার্ভটা আঁকবেন, ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা, তারপরে হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটি বের করবেন, তাহলে কখনোই ছবিটা ভুল হবে না। তো আমরা কি জানতাম, জানতাম হচ্ছে গিয়ে যে আমাদের এক্স এক্সিস যেটা ছিল, সরি এই যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ যেটা, সেটাই হচ্ছে আমার সেই ডিমান্ড কার্ভ, সেটার নাম লিখলাম। এক্স এক্সিস এর ডিমান্ড কার্ভ যখন আঁকবো সব সময় এক্সিস এ আমরা দেখাবো হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি ডিমান্ড যে টার্মটা আমরা বলছি সেটা, কোয়ান্টিটি ডিমান্ড টার্মটা আমরা এখানে হচ্ছে এক্স এক্সিস এ দেখবো। আর ওয়াই এক্সিস এ এটা ডিমান্ড সাপ্লাই ক্ষেত্রে একদম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ওয়াই এক্সিস এ সবসময় আমরা প্রাইস আঁকি, PRIC, প্রাইসটা আঁকি। তো আমরা অরিজিন যেটা মানে যেই বিন্দুতে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস পাস করে সেটাকে বলে অরিজিন, এটাকে জিরো দিয়ে দেখাচ্ছি। দেন আমি আমার মতো র্যান্ডম কিছু ভ্যালু নিয়ে নিলাম, যেমন আমি এই ভ্যালুটাকে নিলাম, আমার মন মতো আমি নিচ্ছি, আপনি আপনার মন মতো নিতে পারবেন। এখানে সাধারণত কেউ কিছু বলে দেয় না যে এটা আপনার এটা নিলা কেন বা ওইটা নিলা কেন, এরকম হয় না। তো মন মতো যখন দেখাবেন মন মতো ভ্যালু নেবেন। আমি আমার মন মতো কয়েকটা ভ্যালু নিলাম। তো কোয়ান্টিটি দেখেন 200, 500, 800 এভাবে দেখালাম। এবং সবগুলোর কিন্তু ডিফারেন্সও যে আমি খুব সেম নিয়েছি তা না, জাস্ট দেখানোর মতো, যেটা যাতে আমি একটু প্রাইস কোয়ান্টিটি বুঝাই দিতে পারি সেটুকু দেখাইলেই হলো। তো আমি এভাবে হচ্ছে তিনটা র্যান্ডম প্রাইস নিলাম, নিয়ে এখন যেটা হচ্ছে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা কি দেখছিলাম, আমরা আজকে হচ্ছে আমরা ল অফ ডিমান্ডটা পড়ছি, যদিও একটা ক্লাসে আমি ল অফ ডিমান্ড পড়িয়ে ফেলেছি, আর একটা ক্লাসে মানে এঁকেছি, এক্সপ্লেনটা করি নাই। তো এই জন্য দুইজনই লেখেন, এবং দেন আমরা এই জিনিসটাকে আরেকবার একটু বোঝার চেষ্টা করি। তো এই যে তিনটা র্যান্ডম পয়েন্ট দিলাম, আচ্ছা পয়েন্ট গুলোর নামও দিই, একজন বলছে পয়েন্টের নাম দেন, আচ্ছা দিলাম। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সাপোজ এ, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এই যে মিডলে যে পয়েন্টটা, এটা নাম দিলাম বি, আর একটা নাম দিলাম সি। এখানে যদি আপনার এবিসি না দিয়ে আপনি দিতে চাইতেন এক্স ওয়াই জেড, এক্স আর ওয়াইটা ইউজ করা যাবে না যেহেতু আমার এক্সিস ইউজ করেছি। আর ডি মানে একই সিম্বল বারবার রিপিট করা যায় না, ডিমান্ড কার্ড অনেক সময় ডি দিয়ে দেখাই, তো আমরা এই জন্য ডি ও এখানে দেখাবো না, এছাড়া যে কোনো সিম্বল ইউজ করা যাবে।
তো এই পয়েন্টে খেয়াল করে দেখেন, at a point the price was 100 টাকা and the quantity demand was 200 টাকা. Okay, fine, there is no problem. Then we move from A to B point. So when we move to A to B point, we find out A থেকে B তে গেলাম, দেখেন A থেকে B তে গেলাম, যে দেখলাম যে প্রাইস কিন্তু এখন কমে গেল। কত হইলো? প্রাইস হয়ে গেল 60 টাকা। আর যে প্রাইসটা কমে গেল, দেন কোয়ান্টিটি ডিমান্ড 200 থেকে বেড়ে 500 হয়ে যাচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে না? আচ্ছা, আরো যদি যে ধরেন এ থেকে একবারে সি তে মুভ করে যাচ্ছি, এ থেকে যখন সি তে মুভ করছি, নাও দ্য প্রাইস হ্যাজ বিকাম 100 to 30 টাকা, আরো প্রাইস কমলো, and the quantity demand has increased 200 to 800 টাকা. That means the quantity demand increased a lot. So what we can see from here, we can notice that is when the price decrease, price যখন fall করছে, automatically the quantity demand increases. তাই না? এরকম হচ্ছে না যে প্রাইসটা আমার ফল হলে আমার কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কমছে, যখনই আমরা প্রাইসটা কমাই দিচ্ছি তখন আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বাড়ছে। এবং আবার যদি আমি উল্টো ডিরেকশনে যাই, তাহলে সেখানে দেখবেন যে আমার যখন আমি উল্টো ডিরেকশনে যদি যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার হচ্ছে গিয়ে প্রাইসটা কমে যাচ্ছে, প্রায় বেড়ে যাচ্ছে, আমি যখন উল্টো যদি যাই, ধরেন 30 থেকে 60 তে গেলাম, তখন আমার যখন প্রাইসটা আপনার কমে গেল, বেড়ে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটি ডিমান্ড 800 থেকে 500 হয়ে গেছে, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ড আমার কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ ভাইস অপোজিট রিলেশনশিপ, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এরকম একটা রিলেশনশিপ। তো সেখান থেকে আমরা একটা ল পেয়েছিলাম, যেটা টপিকটা আমরা টাইটেল দিয়েছিলাম হচ্ছে ল অফ ডিমান্ড। আমরা এখান থেকে লটা পড়ে আসছিলাম, এটা একটু টাইটেল দিবেন, ল অফ ডিমান্ড দিয়ে আমি এটা একটু প্রথম অংশটুকু লিখে দিয়েছিলাম। ল অফ ডিমান্ডে আমাদের এরকম ছিল যে কি বলেছিলাম, ইফ আদার থিংস রিমেইনিং সেম, if other things remaining same, then আমাদের কি হচ্ছিল, when price increases the quantity demand of that product decreases, বা when price decreases the quantity demand of that product increases, এভাবে বললেই হবে, যে কোনো একটা পোর্শন বললে হবে। তা আবারও বলি, বাংলায় বলছি, যে কিছু বিষয়কে আমরা যদি স্থির ধরে নিই, এটাই আসবো যে কোন বিষয়গুলোকে স্থির ধরবো। ইন দ্যাট কেসে যখন দাম বাড়ে তখন চাহিদা কমে, আর যখন দাম কমে তখন হচ্ছে চাহিদা বেড়ে যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা আরেকটা ছবি আঁকবো। তাহলে আমি ছবিটা ক্লিয়ার করে দিলাম, এটা ক্লিয়ার করে দিলে কিন্তু আর আসবে না, যেহেতু আমি এটা ইয়াতে আঁকছি, জুমে আঁকছি। তাহলে আমি এটা মুছে দিলাম। সবাইকে বুঝেছেন? ছবি এঁকেছেন ছবিটা? জি ম্যাম। ঠিক আছে, আমরা পরের পোর্শনে চলে যাই। এরপরে এখন এই যে নাফি আমাকে লাস্ট ক্লাসে প্রশ্ন করে ফেলছিল অলরেডি, ম্যাডাম ওই যে যে বিষয়গুলোকে, আমার যদি অনেক বেশি টাকা থাকে তখন তো আর আসলে বিষয় আমার জন্য এটা ফ্যাক্ট না। তো আমরা ওই জায়গাটাতে এখন যাব, যে আমরা দেখবো যে হ্যাঁ, আচ্ছা এটা একটা সুন্দর একটা ইয়া দিয়ে দেখাচ্ছে, যে দেখেন যখন প্রাইস বাড়ছে কোয়ান্টিটি ডিমান্ড কমছে, আবার যখন প্রাইস কমছে তখন কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে। এটাই হচ্ছে ল। তো ল অফ ডিমান্ড আর ডিমান্ড কার্ভ চাইলে সাধারণত আমরা এরকম ছবিটা চাই, যেখানে নেগেটিভ রিলেশনশিপটা দেখায়। যেখানে প্রশ্ন হলো ম্যাডাম এখানে তো প্রাইস দেয় নাই, তো আপনি প্রাইস দিবেন, এটা ফ্যাক্ট না, P1 P2 P3 ভাবে দেওয়া যায়। আচ্ছা, প্রাইস কে পি দিয়ে দেখায়, কোয়ান্টিটি ডিমান্ড কে কিউ দিয়ে দেখায়। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। এখানে আমি একটা ছবি আঁকবো, শিফট ইন ডিমান্ড কার্ভ, অর্থাৎ ডিমান্ড কার্ভের শিফট হবে। আচ্ছা, তার আগে একটু একটু কনসেপ্ট একটু চিন্তা করি। আচ্ছা, ধরেন যে নাফিরকে দিয়ে এক্সাম্পল দেখেন, নাফির যদি ধরলাম যে আমরা এখন আপনাদের যে ধরেন এখন ক্যান্টিনে কি খাবেন আপনারা? আচ্ছা, ধরেন চিকেন ফ্রাই পাওয়া যায়। হ্যাঁ, এখন ক্যান্টিনে চিকেন ফ্রাইয়ের দাম ইউজুয়ালি ছিল হচ্ছে 50 টাকা। 50 টাকা থেকে যদি চিকেন ফ্রাইয়ের দাম কমে 5 টাকা হয়ে যায়, এবং কোয়ালিটি সেম আছে, একদম ধরেন কেএফসি তে যেরকম চিকেন ফ্রাই পাওয়া যায় ওরকম পাওয়া যাচ্ছে, তা আমরা সবাই আসলে খাবো না। অর্থাৎ প্রাইস কমলে আমরা কিন্তু বেশি বেশি কনজিউম করতে চাই। আবার ওই 50 টাকার চিকেন ফ্রাইয়ের দাম যদি এখন কথার কথা 1000 টাকা হয়ে যায়, তো আমরা জীবনেও কিনা এখন 1000 টাকা দিয়ে কি একটা চিকেন ফ্রাই কিনে খাবে বলেন? এটা কিন্তু আমরা কোনোদিনও কনজিউম করবো না, কারণ এটার দাম অনেক বেশি এক্সেস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওখানে যাবো না। তো সেইভাবে আমরা যদি রিয়েল লাইফে চিন্তা, এখন চিন্তা করেন যে আপনার পকেটে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আছে, এখন কোটি টাকা আছে আপনার, তো এখন চিকেন ফ্রাইয়ের দাম
5 টাকা হোক আর 50 টাকা, এটা তো ফ্যাক্ট না, ইভেন 1000 টাকা হোক, আপনার কাছে মনে হবে যেটা খুবই কমন একটা বিষয়, কিনতেই পারি। মানে ইনকাম যখন বাড়ে তখন দেখা যায় আমাদের কিন্তু প্রোডাক্টের প্রাইসটা খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলে না। তো এরকম আরো অনেক বিষয় আছে, যেমন হ্যাবিট বলে একটা বিষয় আছে, ইউর টেস্ট অ্যান্ড ফ্যাশন। আপনার মন, আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি চিকেন ছাড়া খানি না, চিকেন ফ্রাই ছাড়া আপনি লাঞ্চই করেন না, তো সেই ক্ষেত্রে চিকেন ফ্রাইয়ের দাম যদি 50 টাকা থেকে 500 টাকাও হয়, তাও আপনি চিকেন ফ্রাই খাবেন, কারণ আপনি ওটা কনজিউম করেন। বা ধরেন আপনি চা খান সবসময়, তো চায়ের দাম যতই বাড়ুক না কেন আপনি কিন্তু চা কনজিউম করতে যাবেন। বিষয়টা অনেকটা এইভাবে কাজ করে। তো দেয়ার আর সাম ফ্যাক্টর ফর হুইচ ডিমান্ড ডাজ নট ডিপেন্ড অন দ্য প্রাইস। ওই যে এই জন্যই প্রাইস আর কোয়ান্টিটির সাথে সম্পর্ক দেখানোর জন্য আমরা কিছু জিনিসকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, যে ইফ আদার থিংস রিমেইনিং সেম, ওই যে বিষয়গুলোকে কনস্ট্যান্ট ধরে ওগুলোকে এখন সামনে আনছি। ওই বিষয়গুলোকে যদি সামনে আনি, ইন দ্যাট কেসেস ইউর ডিমান্ড উইল নট ডিপেন্ড অন অনলি দ্য প্রাইস, প্রাইসের উপর ডিপেন্ড করবে না, ওগুলো চেঞ্জ হলেও আপনার ডিমান্ড বাড়তেও পারে কমতেও পারে। আমরা সেই বিষয়গুলো সম্পর্কে ইনশাল্লাহ আজকের ক্লাসে পড়বো, এবং দেখবো যে টপিক গুলো খুবই মজার, আপনার রিয়েল লাইফের সাথে আপনার দেখতে পাবেন যে প্রতিদিনই আপনি ওটা হচ্ছে আপনার লাইফে আপনি রিলেট করতে পারছেন। আহ আপনি ওটা রিলেট করতে পারছেন। তো সেখানে আমরা কয়েকটা পয়েন্ট আজকে একটু দেখি। এটার জন্য আমরা হলো ইয়াতে গেলাম, এটাকে কি বলে? আচ্ছা, এটা বোঝার আগে আমরা একটু ছবিটা এঁকে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তা আমরা আবারও একই রকম ভাবে একটা এক্স এক্সিস নিলাম। এখন হচ্ছে আমরা একটু এক্সিস গুলো একটু ডিফারেন্ট কালারে নিব, মানে পরবর্তী যখন ডিমান্ড কার্ভ আঁকবো। আমরা একটা এক্স এক্সিস নিলাম এবং ওয়াই এক্সিস, আমি আর ওই ইয়াটা লিখলাম না, ওটাকে কি বলে প্রাইস কোয়ান্টিটি, এগুলা লিখলাম না কারণ এগুলা জায়গা এখানে হবে না। বুঝবেন যে এক্স এক্সিস এ আমরা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড নিচ্ছি আর ওয়াই এক্সিস এ প্রাইস নিচ্ছি। তারপরে আমরা যেটা করব যে আমরা প্যারালাল তিনটা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ ড্র করে নেব, তিনটাই প্যারালাল থাকবে, একটার সাথে আর একটা চেষ্টা করবো যে প্যারালালি, প্যারালাল তিনটা ডিমান্ড কার্ভ নিয়ে নিলাম। তাদের সুবিধার্থে আগে জাস্ট হচ্ছে শর্ট ফর্মে নামগুলো দিই, হ্যাঁ। যেমন এটাকে বললাম প্রাইস, এক্স এক্সিস এ প্রাইস দেখাচ্ছি, ওয়াই এক্সিস এ কোয়ান্টিটি ডিমান্ড দেখাচ্ছে, এটাকে কিউ ডি দিয়ে দেখায়, আপাতত আমি কিউ দিয়ে রাখলাম, কিউ দিয়ে কোয়ান্টিটি বুঝবে। এটা আমার প্রথম ডিমান্ড কার্ভ, এই জন্য এটার নাম দিলাম হচ্ছে D1, ওয়ানটা একটু নিচে হবে, এটা নিচে দেখানোর সুযোগ নেই, এই জন্য আমি আপাতত উপরেই দিচ্ছি। পরের ডিমান্ড কার্ভটার নাম দিলাম D2, এন্ড পরের ডিমান্ড কার্ভটার নাম দিলাম হচ্ছে D3। এভাবে তিনটা ডিমান্ড কার্ভ আঁকলাম। এখন কি করলাম, একটা কমন প্রাইস লেভেল নেব, কমন বলতে একই প্রাইস লেভেল নেব যেটা তিনটা ইয়াকে আমার পাস করে আসবে, এবং এইটা আমি একটু বোল্ড করে দিচ্ছি যাতে আমরা একটু ভালো মতো বুঝি। আমি একটা কমন প্রাইস লেভেল নিলাম, এটা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি আমি। সেই কমন প্রাইস লেভেলটা D1, D2, D3 কে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে পাস করে গেল। যেমন D1 কে এই পয়েন্টে পাস করেছে, সেখান থেকে চাইলে আমরা একটা কোয়ান্টিটি বের করে নিতে পারি। D2 কে দেখেন এই পয়েন্টে পাস করে গিয়েছে। আচ্ছা, এতটুকু আঁকে নাকি সবাই? দেখেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তারপরে D2 কে এই যে যেখানে পয়েন্টে পাস করেছে সেখান থেকে একটা কোয়ান্টিটি বের করে নিলাম। আবার D3 কে যে পয়েন্টে পাস করেছে সেখান থেকেও একটা কোয়ান্টিটি। এরপরে কিছু প্রাইস আর কোয়ান্টিটি বসাই দিচ্ছি, যেমন হচ্ছে আমি এখানে কোয়ান্টিটি, এটা অরিজিনটাকে নিলাম 0, এখানে কোয়ান্টিটি আপাতত ওই যে র্যান্ডম, এখানে নিলাম 20, এখানে নিলাম ধরেন 50, এটাকে নিলাম ধরেন 100, কোয়ান্টিটি এমনি দেখানোর জন্য। আর এই প্রাইসটাকে ধরলাম ধরেন 50 টাকা, এই দেখালাম। তাহলে আচ্ছা, এই পয়েন্ট গুলোর একটা নাম দিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই পয়েন্টটার নাম দিলাম এ, আর লাস্টের পয়েন্টটার নাম দিলাম হচ্ছে সি, এই পয়েন্টটা পাস করে গেছে। এখন আমরা কিছুই বুঝি না, নর্মালি দেখি, তো আমরা দেখতে পেলাম তিনটা ডিমান্ড কার্ভ আছে, যেহেতু ডিমান্ড কার্ভ হচ্ছে নিচের দিকে থাকে, ডাউনওয়ার্ড স্লোপিং, তো এখান থেকে বুঝলাম যে ডিমান্ড কার্ভ ঠিকই আছে। তারপরে দেখলাম সেম প্রাইস, আই মিন 50 টাকা দামে D1 কার্ভের ডিমান্ড কতটুকু, 20। 50 টাকা দামে একইভাবে D2 কার্ভের ডিমান্ড কতটুকু, যে বি পয়েন্টে পাস করে গেছে, দেখলাম হচ্ছে কত, 50। আর একই দামে D3 ডিমান্ড কার্ভের
ডিমান্ড কতটুকু? 100, তাই না? বিষয় তো তাই। তাই যদি হয়, খেয়াল করে দেখেন তো, তাহলে সেম প্রাইসে আমি যখন ডান দিকে যাচ্ছি, অর্থাৎ লাইক D1 থেকে D2 দিকে যাচ্ছি, বা D2 থেকে D3 দিকে যাচ্ছি, বা আপনার কথা ম্যাডাম না, আমি D1 থেকে একবার D3 তে যাবো, যাই না কেন, সেম প্রাইসে কি আমার ডিমান্ড বাড়ছে না? বুঝতে পারছেন বিষয়টা? সেম প্রাইসে 50 টাকা দামে, 50 টাকায় তো দাম ঠিক আছে, কিন্তু ডিমান্ড কি বেড়ে যাচ্ছে না? সেম প্রাইসে কি আমাদের ডিমান্ড বাড়ে কখনো? আমরা তো জানি সেম প্রাইসে ডিমান্ড বাড়ে না। তাহলে এমন তো হতে পারে যে ডিমান্ড কার্ভ যদি ডান দিকে শিফট করে যায়, এই জন্য এটার নাম বলছে শিফট। শিফট মানে পরিবর্তন হওয়া, হ্যাঁ, মুভ করা। তো যদি এটা ডান দিকে অর্থাৎ রাইট ওয়ার্ডে বা আপ ওয়ার্ডে, বাহিরের দিকে যদি ডান দিকে এটা শিফট করে যায়, তখন আমরা বুঝবো যে দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ, এটা ডিমান্ড কার্ভ বাড়ছে। তো ডান দিকে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিজ করা। তো ডান দিকে যাওয়াটা যে কোনো ভাবেই হতে পারে। তো যাই হোক, আপাতত মাথায় রাখেন যে ডান দিকে যাওয়াটাকে বলে হচ্ছে ইনক্রিজ করছে। ঠিক একইভাবে তাহলে উল্টো যদি আসেন, আপনি যদি D3 থেকে D2 তে যান, দেখেন সেম প্রাইসে 50 টাকায় ডিমান্ড 100 থেকে 50 হয়ে গেল। বা সেম প্রাইসে যদি D3 থেকে D1 এ যান, আর তার ডিমান্ড 100 থেকে 20 হয়ে গেল, অর্থাৎ ডিমান্ডটা কমে গেল। তাহলে ঠিক একইভাবে সেম প্রাইসে যদি আপনি লেফট ওয়ার্ড, তার হাতের বাম দিকে যদি যান, এইভাবেই মনে রাখেন, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে দেয়ার ইজ এ ডিক্রিজ, অর্থাৎ ডিক্রিজ মানে কমা। সো ডিক্রিজ হচ্ছে ডিমান্ড কার্ভটা, কমে যাচ্ছে। সেম প্রাইসে কিন্তু ডিমান্ড ডিক্রিজ হওয়ার কথা না। তো আমরা এই ছবিটার মধ্যে কিন্তু এটাই দেখলাম। এখন ছবিটা সবাই এঁকে ফেলেন। আঁকা হলে আমাকে একটু বলবেন। আচ্ছা, আপনারা মনে হয় সবাই জানেন যে আমাদের কিন্তু টিউসডেতে ইফতার মাহফিল আছে বিজনেস স্কুলের। আমি আশা করবো আপনারা সবাই থাকবেন। আপনাদের কি কোনো রিকোয়ারমেন্ট আছে ইফতার মাহফিলে? কোনো কিছু চান, এরকম কিছু আছে? ম্যাম বাস কি পাওয়া যাবে পরে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 7টা রুটের বাস দেওয়া হবে। রুট ধরে 7টা রুটের বাস দেওয়া হবে। ম্যাম সো বাসের টাইমটা কি বলা যাবে যে ইফতারের হ্যাঁ, হ্যাঁ, কতক্ষণ হ্যাঁ, পরে? হ্যাঁ, ইফতার হচ্ছে তো 6টায়। ইফতারের পরে নামাজ হবে, মাগরিবের নামাজটা পড়ে হয়তো এটা 6টা 40-এ বাস দিয়ে দিবে। ওই দিন সোসিওলজি ডিপার্টমেন্টেরও হচ্ছে ইফতার মাহফিল আছে। সো বাসের অ্যারেঞ্জমেন্ট বরঞ্চ ভালো থাকবে। আমাদের একটা করে দিবে, ওদেরও একটা করে দিবে, 2টা করে দিবে বাস প্রত্যেকটা রুটে। ওকে ম্যাম। এটুকু জানি। আর হচ্ছে মেইন রুট, যেটা মেইন মানে সাব রুট গুলার হয়তো থাকবে না। যেমন আমি আমার মানে নর্মাল একটা বলি, ধরেন ঢাকা ক্যাম্পাস থেকে শেওড়াপাড়ায় কিন্তু 2টা বাস আসে। একটা আসে হচ্ছে 12 নম্বর দিয়ে ঘুরে, আর একটা আসে মহাখালী দিয়ে ঘুরে। হয়তো এই যেটা করবে 12 নম্বর দিয়ে ঘুরে বাসটা দিবে। একটা মানে প্রত্যেকটা রুটে এরকম একটা করে হয়তো। আমি আর বাকি ওই যে যেমন নারায়ণগঞ্জের দিকে কয়েকটা রুটের একটু চেঞ্জেস আছে, ওই ওই যে জিনিসগুলো আমি বুঝি না। তো ওখানে হয়তো একটা রুটের দিবে, মেইন রুটটাই দিবে, এইভাবে করবে। এছাড়া নরসিংদী, তবে আমি বলে দিই, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মিরপুর, এই 5টা রুটে, এটা তো মেইন রুট, এই 5টা রুটে মাস্ট বাস থাকবে। ও আর একটা হচ্ছে ফার্মগেট। ঠিক আছে, এই 5টা রুটে বাস দিবে, মাস্ট বাস দিবে। ম্যাম ইফতার কি মাল্টি হল রুমে হবে নাকি বাইরে? মাল্টিপারপাসে হবে। আর মাল্টিপারপাসে বসে আপনারা মানে আমরা অনুমতি নিয়েছি মাল্টিপারপাসে এইটা। আর আপনাদের প্রোগ্রাম আছে, আপনাদের জন্য মনে হয় জানেন কম্পিটিশন আছে, ছেলেদের কেরাত আর মেয়েদের হচ্ছে ক্যালিওগ্রাফি। সো ম্যাডাম, আপনারা যারা হচ্ছেন সুন্দর ক্যালিওগ্রাফি করতে পারে, আপনাদের জন্য কিন্তু মানে খুব সুন্দর, এবং মানে এটা ফার্স্ট টাইম করা হচ্ছে, খুবই সুন্দর অ্যাপ্রিসিয়েশন দেওয়া হবে ইনশাল্লাহ ডিপার্টমেন্ট থেকে। So আপনারা মানে অ্যাটেন্ড করেন। আর একটা জানি কি বলতে চাচ্ছিলাম, আপনারা হয়তো সাবস্ক্রিপশন ফি দেখেছেন। আমি তো ব্লাড বলে বলছি, সরি, বিজনেস ক্লাবের মডারেটর, আগে ব্লাড ক্লাবের মডারেটর ছিলাম। বিজনেস ক্লাবের মডারেটর আমি এইটুকু আপনাকে মেক শিওর করতে পারি, আপনাদের যা ফুড অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে পার স্টুডেন্টের জন্য আমরা অলমোস্ট 200 টাকা ডিপার্টমেন্ট থেকে সাবসিডি দিচ্ছি, যাতে একটু ভালো খাবার, ইফতার ছাড়াও আরো মানে ডিনারের মতো একটা, ওই যে বিরিয়ানি যেটা
বিরিয়ানির সাথে ড্রিঙ্কস স্ন্যাক্স এগুলা যাতে সব দেওয়া যায় ভাবে, মানে বিরিয়ানি শুধু ওরকম না, যেন আমরা কথা বলছিলাম শুধু বিরিয়ানি দিলে হবে না, বা চিকেন বিরিয়ানি দিলে সেটার সাথে আলু দিতে হবে, তারপরে ওইটাকে ডিম দিতে হবে, টিকিয়া দিতে হবে, অন্য টিচাররা বলছে এগুলা না দিলে হবে না, স্টুডেন্টদের একটু ভালো খাবার দিতে হবে। তো আমরা এটাই চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং ইয়া থেকেও নিব না, আমরা হচ্ছে বাইরে থেকেই ফুডটা অর্ডার করে আনবো। ওই যে কোথায় জানি নারায়ণগঞ্জে একটা শপের কথা বললো, ওরা বেশ ভালো, তো ওরা রাজি হয়েছে, ওখানে দিব ইনশাল্লাহ। কালকে আমরা অর্ডারও প্লেস করে ফেলবো। তো আই হোপ ইফতার মাহফিলটা ভালো হবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা সবাই একসাথে মিলে একদিন ইফতার করবো, একসাথে দোয়া করব, এটাই আমার কাছে সবচেয়ে পছন্দের জায়গা। তারপরে এবার যাতে আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়ে, এটার জন্য কয়েকটা কম্পিটিশন আছে। এই তো ম্যাম ফিল্ডে করলে সুন্দর হইতো ম্যাম, ওয়াল রুমে তো। ফিল্ডে আমরা তো অনেক বেশি স্টুডেন্ট, ফিল্ডে কি 200 জন বসতে পারবো? ধরেন 300 জন আসলো, বসতে পারবো? গতবার অলমোস্ট 200 জন স্টুডেন্ট ছিল গতবার ইফতারে, পারবো? না ম্যাম তাও একটু মানে ইফতার আচ্ছা একটা ঠিক আছে, আমি ভাইবে। আমি আমি একটু সাজেস্ট করবো, আমি স্যারের সাথে কথা বলবো, চেয়ারপারসন স্যারের সাথে। যদি আপনার ফিল্ডে অন্ধকার হয়ে যাবে না তাড়াতাড়ি? ম্যাম ত্রিপুলি ডিপার্টমেন্ট করছে তো দেখলাম মানে ভালোই মানে ওদের তো ফিল্ডে স্টুডেন্ট এখন। কম, আর তারা জানেন কিনা জানি না, আমরা কিন্তু এখন সেকেন্ড লিডিং চ্যাপ্টার, মানে সেকেন্ড লিডিং ডিপার্টমেন্ট। ট্রিপলির থেকেও আমাদের স্টুডেন্ট অনেক বেশি, অ্যাডমিশনও আমরা অনেক বেশি। হ্যাঁ বলেন। ম্যাম ফিল্ডে অনেক মশা। ফিল্ডে আমার, হ্যাঁ এটা আমি একটু বলতে চাইতেছিলাম, বলতে চাইলাম না, যেটা একটা নেগেটিভ হয়। আর ফিল্ডে তো খুব দ্রুত অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে কিন্তু খাওয়া ভালো না, শয়তান বলে এসে জয়েন করে। আচ্ছা তারপর আমি স্যারকে বলবো যে যদি কোনো কারণে, শয়তান বাধা আছে ম্যাম। হ্যাঁ শুনে কোনো কারণে যদি ফিল্ডে লাইট দিয়ে, চারপাশে লাইট দিয়ে অ্যারেঞ্জ করে, কিন্তু আমি ট্রিপলির ওই যে ছবি টবি দেখলাম, সেখানে দেখলাম যে অন্ধকার হয়ে গেছে খুব দ্রুত। বাট ডেকোরেশন ম্যাম সুন্দর ছিল। আমরা ডেকোরেশন নিয়ে চিন্তা করি না, ওই ওটাই বলতেছি, এইবার মজার মজা আমরা এক গাদা বাজেট নিয়েছি, সুন্দর ডেকোরেশন হইতে হবে, কম্পিটিশন হইতে হবে, স্টুডেন্টদের ফুড কোয়ালিটি ভালো থাকে, কোনো কিছুতে আমাদের কোনো ছাড় নাই এবার। এইটুকু আমি আপনাদেরকে, এই জায়গাটাই আমি তাদের মেক শিওর করতে পারি। এবং শরবত টরবত এগুলো সব আনলিমিটেড দেওয়া হবে, এটা সবসময় আমরা করিও, এগুলা যাতে দেওয়া যায় এরকম চেষ্টা করবো ইনশাল্লাহ, ভালো হবে। তো সবাই কুপন কেটে ফেলেন, আর ইনশাল্লাহ একসাথে আমরা টিউসডে সবাই একসাথে ইফতার করব। তো যেটা দেখাচ্ছিল এটা স্লাইডে চলে আসলাম এখন। তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের হচ্ছে শিফট, যেটা এটা স্লাইডেও আছে, আমি স্লাইড আপনাদের সাথে শেয়ার করবো, যেটা দেখাতে যে স্লাইড ওপেন করেছে। তো বইয়েও দেখবেন যে সেম জিনিসটাই আছে, বইয়ের হচ্ছে পেজ নাম্বার 70, বা ওই যে বলছিলাম যে চ্যাপ্টার 4 ফিগার 3, যেটা ওখানে চলে যান তাহলে হচ্ছে পাবেন। তো ওখানেও কিন্তু দেখাচ্ছে যে যখন আমি একটা অরিজিনাল ডিমান্ড কার্ভ নিয়েছি, এই যে D1 কিভাবে লিখবেন দেখেছেন, এখানে লেখা আছে যে D1 D2 D3 এভাবে লিখবেন, 1 2টা একটু একটু নিচে দেবো। তো যেটা বলছিলাম যে যখন আমরা রাইট সাইডে মুভ করব, অর্থাৎ একটা অরিজিনাল ডিমান্ড কার্ভ থেকে, যে কোনো ডিমান্ড কার্ভ থেকে ডান দিকে যাব, অত কিছু যদি মনে না থাকে জাস্ট মনে রাখবেন ডানে গেলে বাড়বে, বায়ে গেলে কমবে। সো ডান দিকে যখন যাব অর্থাৎ রাইট ওয়ার্ডে মুভ করবো, দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ, এন্ড যখনই আমরা লেফট সাইডে যাব তাহলে দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ। আচ্ছা, একটা কোশ্চেন আমাকে লাস্ট ক্লাসে করেছিলেন কেউ একজন, সেই বেসিসে করছে, ওইটা সায়েন্সে করেছিল, ওদেরও পড়াচ্ছিলাম সেম। তো ওখানে বলেছিল যে ম্যাডাম সেম ডিমান্ড কার্ভে যদি নিচের দিকে যাই তাহলে কি হবে, হতে পারে না, কথাটা বুঝছেন ওদের, যে একটা ডিমান্ড কার্ভ আছে কিন্তু এটা নিচের দিকে গেলাম ম্যাডাম, তো নিচের দিকে গেলে কি হবে? আমি নিচের দিকে যাওয়াটা বুঝি, যে ধরেন এই যে ব্লু কালার দিয়ে যে ডিমান্ড কার্ভটা দেখিয়েছে, এটা যদি নিচের দিকে যাই তাহলে কি হবে, আবার যদি ওপরের দিকে যাই তাহলে কি হবে, এরকম প্রশ্ন করেছে। তো মনে রাখতে হবে যে নিচের দিকে গেলে, যখন আমরা নিচের দিকে যাই, যে নিচের দিকে যাওয়া বুঝেছি, নিচের দিকে গেলে ডিমান্ড বাড়বে, একটু লিখে রাখতে পারেন, একটা সেম কার্ভে নিচের দিকে গেলে ডিমান্ড বাড়বে, আর সেম কার্ভে ওপরের দিকে গেলে ডিমান্ড কমবে। এটা দেখানোর জন্য দেখা যায়, দেখেন ওপর থেকে একটা আমি ডিমান্ড বের করে নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু কম, নিচে থেকে কিন্তু ডিমান্ড বেশি। তাহলে যদি সেম কার্ভে হয় উপরের দিকে গেলে ডিমান্ড বাড়ে, নিচে থেকে গেলে ডিমান্ড কমে। যেমন এই ধরনের এই রেড কালারটা যদি উপর থেকে একটা পয়েন্ট আনতেছে, সেখানে ডিমান্ড কতটা কম, কিন্তু নিচের থেকে যখন আমি ডিমান্ডটা নিচ্ছি তখন তো ডিমান্ড বেশি হচ্ছে। তো ইউজুয়ালি একটা কার্ভে যদি নিচের দিকে যায় ডিমান্ড বাড়ে, উপরের দিকে গেলে ডিমান্ড কমে, এরকম। কিন্তু ওটা নিয়ে আমরা এখানে আসলে কথা বলবো না, এখানে কথা বলবো যে একদমই টোটালি শিফট হয়ে যাচ্ছে, অর্থাৎ একদম ডিমান্ড D1 থেকে শিফট হয়ে D2 তে চলে গেল, বা D1 থেকে শিফট হয়ে D3 তে চলে আসলো,
তখন এখানে ইনক্রিজ বা ডিক্রিজ করে। তো এটাই দেখালাম। তো এটা আমরা বইয়ের থেকেই পড়ছি, পেজ নাম্বার 70, এবং সেখানে বর্ণনাগুলোও দেওয়া আছে। এই যে পয়েন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো, প্রত্যেকটা পয়েন্টে এক্সপ্লানেশন এখানে দেওয়া আছে। পেজ নাম্বার 70 আগে থেকেই এক্সপ্লানেশন গুলো শুরু। যেমন এই যে ইনকামটা শুরু হচ্ছে গিয়ে আপনার এই প্যাসেজটা থেকে, যেটা পেজ নাম্বার 69-এ আছে, প্যাসেজটা থেকে শুরু। দেন হচ্ছে আপনার বাকিগুলো। আচ্ছা, তো যেটাতে ছিলাম সেটা হচ্ছে প্রথম যে রিজনটা ছিল, যেটা যে বলছিলাম যে ইনকাম যদি আমাদের খুব বেশি থাকে, ইউজুয়ালি যদি ইনকাম বেশি থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি হয়, নর্মালি আমরা কি বুঝি যে ইনকাম বেশি থাকলে আমরা কিন্তু ডিমান্ড বেশি করি, আমার ইনকাম কম কি আমরা কিন্তু demand কম করি। এরকম হচ্ছে আমাদের কিন্তু কমন কথাবার্তা, এটাই কিন্তু এরকম হয়। যেমন আপনার যদি আজকে পকেটে 100 টাকা থাকে, আপনি যা শপিং করবেন, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, কিছুই শপিং ওর ম্যাডাম 100 টাকায় কিছুই হয় না। কিন্তু আপনার কাছে যদি এখন 1,00,000 টাকা থাকে, তাহলে আপনি কি পরিমাণ শপিং করবেন চিন্তা করা থেকে তো অনেক বেশি কেনাকাটা করবেন। তার মানে এটাকে ইনকাম হিসেবে চিন্তা করেন। 100 টাকা পকেটে থাকা ওই ইনকাম করলে আছে তেমন কিছু কেনা যায় না, কিন্তু 1,00,000 টাকা ইনকাম করলে কিন্তু অনেক কিছু কেনা যায়। তো অ্যাকর্ডিং টু ইনকাম গুডস গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আসছে হচ্ছে নর্মাল গুডস। হ্যাঁ, সো নর্মাল গুডস যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার যদি ইনকাম বাড়ে, এটা যেহেতু নর্মাল মানে এটা একদমই নর্মালি থাকবে। নর্মালি কি হচ্ছে, ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে, ইনকাম কমলে ডিমান্ড কমবে, এরকম হওয়া উচিত না। নর্মাল গুডস আমরা তাই দেখতে পারবো। তো নর্মাল গুডস দেখবো যে ইনকাম যখন আমার, আমি এখানে শর্ট ফর্মে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন, ইনকাম যখন বাড়ে কারণ এই ধরনের গুডস এর ক্ষেত্রে ডিমান্ডটা যেটা হবে, এটা একটু লিখে নিবেন তাহলে তার মনে থাকবে। এই ধরনের গুডস এর ডিমান্ডও বাড়বে, আমি এক্সাম্পল দিয়ে অবশ্যই বলবো। আবার যখন ইনকাম যখন কমে যাবে তখন যেটা হচ্ছে এই ধরনের গুডস এর ডিমান্ডও কিন্তু কমে যাবে, এরকম ঘটনা ঘটবে, আপনার ডিমান্ডও এই ক্ষেত্রে কম হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার যদি ইনকাম বেশি থাকে তখন আপনি কি করবেন, আপনি কিন্তু, যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনার ইনকাম এখন ধরলাম যে পার ডে আপনার ইনকাম 100 টাকা, তখন কিন্তু আপনি ইউনিভার্সিটিতে কি করবেন, ইউনিভার্সিটির বাস সার্ভিস ইউজ করতে যাবেন, আহ মানে ফ্রি বাস সার্ভিস যেটা, সেটা ইউজ করতে যাবেন। যদি আপনার মাসে ইনকাম মানে পার ডে ইনকাম 100 টাকার জায়গায় 10,000 টাকা হয়ে যায়, কারণ আপনি কিন্তু কোনো চিন্তা করেন যে দূর বাস কখন ছাড়বে এটার জন্য ওয়েট করা, তো তখন কিন্তু চিন্তা একটা বাইক কিনে নিন, বাইক করে চলে যাবে। এরপরে যদি আপনার ইনকাম 10,000 টাকার জায়গায় 10 লাখ টাকা হয়ে যায়, তখন কিন্তু চিন্তা করার মানে যে একটা গাড়ি দরকার, গাড়ি নিয়ে যখন খুশি তখন যাবো। তো বলতে চাচ্ছিলাম যেটা, ইনকাম বাড়লে দেয়ার আর সাম সর্ট অফ গুডস যেটা ডিমান্ড আমাদের অটোমেটিক্যালি বাড়তে থাকে, আবার ইনকাম কমলে সেই গুডস গুলো ডিমান্ড কমতে থাকে, এগুলাকে আমরা নর্মাল গুডস বলে থাকি। এবং এগুলোর এক্সাম্পল হিসেবে আমরা আনতে পারি হচ্ছে লাক্সারি টাইপের গুডস, যেগুলা লাক্সারি প্রোডাক্ট যেগুলোকে আমরা বলছি, লাক্সারি প্রোডাক্ট গুলো যেটা, সেগুলো সাধারণত আমরা এই নর্মাল গুডস এর মধ্যে আনি। যেমন ধরেন ইম্পোর্টেড পারফিউম, আপনার যখন ইনকাম বাড়বে আপনি ইম্পোর্টেড পারফিউম ইউজ করবেন, বা আপনার যখন ইনকাম বাড়বে তখন আপনি বসুন্ধরা সিটির ধরেন সব ব্র্যান্ডের সব থেকে পোশাক কিনবেন। আপনার ইনকাম বাড়লে আপনি রেডিসনে যে ডিনার করতে যাবেন, বাট আপনার ইনকাম কম আপনি কিন্তু রেডিসনে ডিনার করবেন। আপনার ইনকাম কম আপনি কিন্তু উবার রাইড নেবেন, আপনার ইনকাম কম আপনি কিন্তু ইম্পোর্টেড পারফিউম কিনবেন। বুঝতে পারছি? লিখেছি সবাই এটা? এরপরে যেটা বলছে সেটা হচ্ছে ইনফেরিয়র গুড। ইনফেরিয়র গুডটা জাস্ট এটার উল্টো। ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে আমরা সাধারণত ডেইলি নেসেসারি যেগুলো সেগুলোকে আমরা এখানে এনে আনি। যেমন আপনি বলতে পারেন আপনার একদম বেসিক যে ফুড, যেমন ধরেন মোটা চাল, তারপরে হচ্ছে নর্মাল যে বাসা, হ্যাঁ, তারপরে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোকে আমরা সাধারণত ইনফেরিয়র গুড এর মধ্যে, এটা তো ভুলে লিখছে, INFE, তো এগুলোকে আমরা ইনফেরিয়র গুডস এর মধ্যে নিয়ে আসি। যেমন ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে কি হয়, ইনকাম বাড়লে, যখন ইনকাম বাড়ে এই ধরনের গুডস এর ডিমান্ড কিন্তু কমে যায়। আপনি খুব মজার বিষয় দেখবেন, আমি এটা এক্সাম্পল দিব তখনই বুঝবেন। আবার ইনকাম যখন কমে যায় এই ধরনের গুডস এর ডিমান্ড আপনার উল্টো বেড়ে যাবে, এই ধরনের গুডস এর ডিমান্ড তখন বাড়বে। যেমন কি ধরেন আপনার যখন ইনকাম 100 টাকা,
তখন কিন্তু আপনি মোটা চাল কিনবেন। অর্থাৎ ইনকাম কিন্তু আপনার এখন কমে গেছে, তখন আপনি মোটা চাল কিনতেছেন। কিন্তু ইনকাম যখন বাড়বে আপনি কখনোই মোটা চাল কিনবেন না, আপনি বাজারে যেয়ে খুঁজবেন যে যে মিনিকেট বা ওটাকে কি বলে পোলাওয়ের চাল এরকম। বা আপনার যখন ইনকাম কম তখনই কিন্তু আপনি লোকাল বাসে চড়বেন বা ইউনিভার্সিটি ফ্রি ট্রান্সপোর্টের জন্য। আপনার ইনকাম বাড়ুক, আপনি বলে দৌড় ফ্রি ট্রান্সপোর্টের জন্য কেউ ওয়েট করে, আপনি কিন্তু উবারে করে চলে যেতে চান। এই যে হিয়ার ইজ দ্য উবার ইজ দ্য নর্মাল গুড, ইনকাম বাড়লে আপনি এই ধরনের প্রোডাক্ট। কিন্তু এই যে ফ্রি বাস সার্ভিস বা লোকাল বাস বা আপনার যে প্রিয়া, সেটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার ইনফেরিয়র গুড, যেটা ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর আমরা ডিমান্ড কম করি। বুঝতে পারছি বিষয়টা? হুম। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে তারপরেও বইয়ে দেখবেন যে আমরা একটা স্লাইডে যাই, বই মানে বইয়ে যাই, বইয়ে দেখবেন যে ইনকাম ইনফেরিয়র আর নর্মাল গুডস এর ইয়া বলা আছে। যেমন দেখেন বলছে যে নর্মাল গুডস কি, যে ইফ এ গুডস হুইচ ইফ আদার থিংস রিমেইনিং সেম অ্যান ইনক্রিজ ইন ইনকাম লিডস অ্যান ইনক্রিজ ইন ডিমান্ড। অর্থাৎ নর্মাল গুডস এর ক্ষেত্রে ইনকাম বাড়লে ডিমান্ডও বাড়ে। আবার ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে কি বলেছে, যে ইনকাম ইনক্রিজ করলে ডিমান্ড ডিক্রিজ ইন ডিমান্ড, ডিমান্ডটা কমে যাচ্ছে। অর্থাৎ ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর আমরা ডিমান্ড কমে। তো ওটার আবার ডেফিনেশন এই যে যেটা কথার মধ্যে এভাবে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট। সাধারণত আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি এর সাথে কিছু রিলেটেড প্রোডাক্ট থাকে। রিলেটেড প্রোডাক্টের মধ্যে দুই ধরনের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে সাবস্টিটিউট আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। সাবস্টিটিউট হচ্ছে একটার এগেনস্টে যেটা আর একটা ইউজ করা যায়, যেমন ধরেন পেপসি, কোকা কোলা, এগুলো হচ্ছে সাবস্টিটিউট, বা টি কফি, এগুলো হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউটের ক্ষেত্রে কি হয়, যে সাবস্টিটিউটের ক্ষেত্রে একটার দাম বাড়লে সাবস্টিটিউট যে প্রোডাক্ট আছে ওটার ডিমান্ড বেড়ে যায়। যেমন হচ্ছে ধরেন আমি যদি টি আর কফিকে সাবস্টিটিউট চিন্তা করি, সেই ক্ষেত্রে যদি কোনো কারণে প্রাইস অফ টি, এভাবে দেখাই, প্রাইস অফ টি যদি বাড়ে, টি এর চায়ের দাম যদি বাড়ে, তাহলে টি এর সাবস্টিটিউট কি? মানে টি না খেয়ে আমরা অন্য চা না খেয়ে আমরা কি খেতে পারি এটার এগেনস্টে? কফি। কফি খেতে পারি। তখন কি হবে, যেহেতু চায়ের দাম বলছে আমরা চা খাবো না, চা না খেয়ে কফি খাওয়া শুরু করবো, তখন কফির ডিমান্ড বেড়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ দামের উপর নির্ভর করছে না, নির্ভর করছে যে ওর সাবস্টিটিউট কি সেটার উপর নির্ভর করছে। আপনি বললেন ম্যাডাম যদি উল্টো হয়, হ্যাঁ যদি এরকম হয় যে প্রাইস অফ টি এখন কমে গেল, চায়ের দাম যদি কমে যায়, যেমন আমাদের দেশে এটাই কিন্তু চায়ের দাম কিন্তু কমে, কারণ আমরা চা বেশি খাই। এই সময় কিন্তু তাহলে আমরা কি করি, আমরা কিন্তু কফি খাই না। দেখবেন যে বাংলাদেশে কিন্তু অত কফি শপ নেই, এই কারণে যে কারণ কফির দাম কম্পারেটিভলি অনেক হাই। ম্যাম আজান দিয়ে দিছে ম্যাম। আচ্ছা, শেষ করে দিচ্ছে। ঠিক আছে, তখন কফির ডিমান্ড কি হবে, কফির ডিমান্ডটা কিন্তু ডাউন হয়ে যাবে। আচ্ছা, ছেড়ে দিই, যেহেতু আজান দিয়ে দিয়েছে। আমি এটার পরেও আজকে ক্লাসটা আরো একটু এক্সটেন্ড করতে পারলে আমার জন্য সুবিধা হতো। আমি একটা রেকর্ডেড ভার্সন ক্লাস এটা তো দিবই, তার সাথে হচ্ছে একটা রেকর্ডেড ভার্সন ক্লাসও আমি আপনাদেরকে প্রোভাইড করব, যাতে ওই ক্লাসে আরো একটু ডিটেল আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। So আপনাদের জন্য এটা ভালো। আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি। ম্যাম সোমবারে তো আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে, তো ওই দিন যদি একটা অফলাইন ক্লাস দেওয়া যেত একটু ভাইবেন। আমি দিন আমাদের হচ্ছে ইয়া আছে, ওটাকে কি বলে, ইন্টার্নশিপ ডিফেন্স আছে। আপনাদের ক্লাসটা কয়টা থেকে দিয়েছে? ওইটা আমি 12টার দিকে দিছি। 12টা থেকে দিয়েছে। আচ্ছা, আমি একটু আমার বোর্ডের সাথে কথা বলবো, আমি যদি ফ্রি থাকি আমি 9টা থেকে একটা ক্লাস দিব ইনশাল্লাহ। মিস আমাদের তো 8:30 থেকে ক্লাস দিছে। এই যে, আচ্ছা কালকে কথা বলবো এটা ইন পার্সন ক্লাসে। আচ্ছা, B1 সেশনে অ্যাটেন্ডেন্স নিচ্ছি আগের মতোই, কেউ মিস করে গেলে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমি পরে আবার একবার অ্যাডজাস্ট করে দিব। সাজ্জাদ হোসেন জুনায়েদ, গাজী মাহফুজ, আনান यस मैम। আছেন? গাজী মাহফুজ আছেন? जी मैम। ওকে। আনান, শাফি Present, ভুইয়া, ma'am. Present, ma'am. রেজাউল ইসলাম, সাদিয়া আক্তার রিয়া, সুকান্ত পোদ্দার প্রেজেন্ট, ইয়াসিন ভুইয়া, ইয়াসিন আরাফাত, ইয়াসির আরাফাত, সৃজন, হাসান আহমেদ সৃজন, রাতুল, হাসান प्रेजेंट मैम। হাবিব রাতুল, স্বাধীন Present, ma'am. ইফাজ, यस मैम। ওমর ফারুক, यस मैम। নূরজাহান আক্তার, প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা প্রেজেন্ট দিয়ে দিলাম, খাদিজা, প্রেজেন্ট ম্যাম। নায়না, আশিকুর রহমান সামি। নায়না অ্যাবসেন্ট? নো ম্যাম, প্রেজেন্ট ম্যাম।
সামি, আশিকুর রহমান সামি, Yes, ma'am. দুর্জয়, Yes, ma'am. ওয়াসিউল বারী, Yes, ma'am. আবির হোসেন অনিক, Yes, ma'am. ইফতেখার আলম সামি, সুমাইয়া আক্তার, Yes, ma'am. সাজ্জাদ হোসেন, Yes, ma'am. ফারিহা, প্রেজেন্ট ম্যাম। নিসা, প্রেজেন্ট ম্যাম। সোহান আল আমিন আহমেদ সোহান, ম্যাম ওর কারেন্ট চলে গেছে। আচ্ছা, জুবায়ের আবেদিন, মুরাদুল্লাহ ভুইয়া, Yes, মুরাদুল্লাহ ma'am. সাজিদ, Present, ma'am. স্বজন দেবনাথ, Yes, ma'am. Ma'am, ওর নেট আসছে? আসছে, শাহাদাত হোসেন ফাহাদ, তাইরিম, Yes, ma'am. শৈশব, আচ্ছা শৈশব প্রেজেন্ট আছে, Yes. রিফাত সুলতানা, Yes, ma'am. উনিও প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ম্যাম। নাসিম, আব্দুল্লাহ আল নাসিম, Present, miss. নাসিম একটু ক্লাস মনে হয় কম করেছেন না, জি, মিস। সাইয়েদ রায়ানা হক, সাইয়েদ রায়ানা হক, তারিফ হাসান, আচ্ছা তারিফ তো কথা বললোই, Yes, ma'am. সিফাত, কামরুল হাসান সিফাত, হামিদা বিনতে হারুন, প্রেজেন্ট মিস। নিয়ন, পারভেজ Present, ma'am. আলম নিয়ন, Present, ma'am. তাহমিদ, Yes, ma'am. মোহাইমুন, আচ্ছা আবু ইফরাহিম ভুইয়া, আবু ইফরাহিম ভুইয়া, সাইফুর রহমান সিয়াম, Present, ma'am. Yes, ma'am. এটা প্রেজেন্ট কে দিল? ইফরাহিম কোথায় ছিলেন এতক্ষণ? ইফরাহিম আর একবার রেসপন্স করেন, এটা আনমিউট করেন। আচ্ছা পেয়েছি। Yes, ma'am. Yes, ma'am. Present, ma'am. সাইফুর রহমান সিয়াম, Yes, ma'am. মাহিবুর রহমান, Yes, ma'am. এথেনা, সাইবা আক্তার, ম্যাম ওরও কারেন্ট চলে গেছে। নিলয়, নিলয়, রিখাবদার তানভীর, অ্যাবসেন্ট, ফাইজা নাহরিন, ফাইজা Present, ma'am. নাহরিন, অরিনা মল্লিক, প্রেজেন্ট ম্যাম। ইয়েস দিয়েছে। ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে B2 সেকশন, B1 এ যারা আছেন তারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে কমনলি করবেন, তাহলে কেউ জানলে অ্যান্সার দিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে B2 সেকশন, যারা B1 এ তারা লিভ নিয়ে নেন। তো মোর্শেদুর রহমান, B2 সেকশন, মোর্শেদুর রহমান, খোরশেদ আলম, Present, ma'am. জাবিদ হাসান, ওমর ফারুক, Present, miss. তালহা ইসলাম, সাবরিনা জাহান রিমা, মাহজাবিন বিনতে আতিক, জান্নাতুল ফেরদৌস, ইয়েস মাহিয়া, মিস। জান্নাতুল ফেরদৌস আছেন, জি ম্যাম। মাহিয়া আক্তার আশফি, ইয়েস ম্যাম। মিথিলা, ম্যাম কারেন্ট চলে গেছে। আচ্ছা, আলশারিয়া নাইম, Yes, ma'am. সুবর্ণা, ইয়েস ম্যাম। তৌকির আহমেদ, তৌকির আহমেদ, সৌমিক, Yes, ma'am. সাইমা মাহমুদ, ইয়েস ম্যাম। মারজান আক্তার, প্রেজেন্ট মিস। ইশতিয়াক আহমেদ, Present, ma'am. মারিয়া ইসলাম, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ হৃদয়, নোহাল নাওয়ার, শান্তানু, Present, ma'am. ইশরাত জাহান মিম, প্রেজেন্ট ম্যাম। ওমর ফারুক, মনে হচ্ছেন 252 Present, ma'am. ব্যাচের, 252 ব্যাচের 66, ওমর ফারুক, Present, ma'am. রাকিবুল হাসান, Present, ma'am. দিয়েছি Yes, madam. দিয়েছি, রাকিবুল হাসান, Yes, madam. আফিফা, ইয়েস ম্যাম। সায়েদ সাব্বির হোসেন হিমেল, নাদিয়া, নাদিয়া আক্তার, Present, ma'am. প্রেজেন্ট ম্যাম। সাইফ বিন মাহবুব,
শহীদুল ইসলাম শান্ত, রাজু মিয়া, Present, ma'am. সাজিয়া ইসলাম মুনা, প্রেজেন্ট ম্যাম। রমি হাসান, Yes, ma'am. আদনান শিকদার, Present, ma'am. মিথিলা আক্তার, ইয়েস ম্যাম। মেহেদি হাসান, নাফি, নাফি Yes, ma'am. প্রেজেন্ট, নুরুন নাহার, ইয়েস ম্যাম। আবু বক্কর সিদ্দিক, আরিফ শাহরিয়ার, Present, ma'am. প্রথমা দেবনাথ, সিয়াম Present, ইসলাম, সিয়াম ইসলাম হৃদয়, আশিক ইমরান বাপ্পি, Yes, তাহিয়াতুল মাওয়া। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, B2 সেকশনে কেউ কি মিস করে গিয়েছেন? Ma'am, 21. Ma'am, 106. 21, Seems to be good. 106 আচ্ছা দিয়েছি। আর 21 21. Yes, ma'am. তৌকির ইসলাম। আচ্ছা, আর 6075। শান্ত দেওয়া হচ্ছে 75 75 না দিয়েছি তো, নাদিয়া আক্তার। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ম্যাম আমার কাছে হচ্ছে 77 ম্যাম ম্যাম এগুলো বললে তো বুঝবো না, আইডিটা বলেন। 6077 হ্যাঁ, দেওয়া হয়েছে। ওকে ম্যাম প্লিজ। ম্যাম আমাকে এখনো টিমসে অ্যাড করা হয়নি। রিকোয়েস্ট পাঠান, আমি তো অ্যাড করব। রিকোয়েস্ট না পাঠালে অ্যাড করব কিভাবে? ম্যাম রিকোয়েস্ট তো যে ম্যাম কালকে বললেন না, আমি তখন আবার আমি পাঠাইলাম। আজকে ক্লাসে জয়েন করার আগে লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আসছি। চেক করে দেখেন, যদি পাঠান এর মধ্যে আসার কথা, আর না হলে আমার কাছে রিকোয়েস্ট আসেনি। ম্যাম আচ্ছা হ্যাঁ জি, আফিফা বলেন। ম্যাম আমাদের তো ডিমান্ড রিলেটেড পড়ানো হলো এখন, তো এগুলো কি আমরা আজকে কমপ্লিট করব? কালকে কি প্লিজ ল সিটিতে অফ ডিমান্ড পর্যন্ত পড়েন, ল অফ ডিমান্ড পর্যন্ত পড়েন, শিফট খালি ল ডিমান্ড পর্যন্ত, আর কিছু না? 9টা পর্যন্ত। ম্যাম পিপিএফ যে আছে ওইটাতে কি শুধু আমরা ডেফিনেশন আর আর চিত্রটাই টিপিক্যাল কোশ্চেন কিভাবে করব এটা নিয়ে কিন্তু ক্লাসেও কথা বলেছে। দুইটা ভাবে কোশ্চেন আসে, দুইটা ভাবে আসলে দুইটা ভাবে দিবেন। যদি টেবিল চায় টেবিলের মতো করে আঁকবেন, আর যদি ডিরেক্টলি বলে তো ডেফিনেশন দিবেন, তার সাথে একটা ছবি আঁকবেন। ম্যাম 6082 ম্যাম কারেন্ট চলে গেছে এর জন্য প্রেজেন্ট দিতে পারে না। আমি অ্যাডজাস্ট করে ফেলছি, এখন এত আমার তো- পরে বললে তো হলে হবে না। 6082 কে? রাজু। রাজু মিয়া, বুঝতে পেরেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ম্যাম আমাকে হচ্ছে অ্যাড করা হয়নি, এখন আবার রিকোয়েস্টটা পাঠাই, আপনি একটু সময় করে আপনি দেখে হ্যাঁ হ্যাঁ নিন। হ্যাঁ, আপনি তাহলে পাঠান। পাঠালে আমার কাছে তো আমি ওইটাই বললাম, আমার কাছে রিকোয়েস্ট আসতে হবে। আমার কাছে আজকে পর্যন্ত যতজনের রিকোয়েস্ট আসছে আমি প্রত্যেকটা ক্লাসে আমি সবাইকে চেক করে টিমসে অ্যাড আচ্ছা করে দিয়েছি। তো আমার কাছে তাহলে রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা ম্যাম ঠিক আছে, এখন পাঠাচ্ছি আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।